এপিসোড শুরু হয় একটি ভয়েস ওভারের মাধ্যমে, যেখানে কিনা কোনো এক ব্যক্তি আমাদেরকে ব্ল্যাক হোলের সম্বন্ধে বলছিল। ব্ল্যাক হোলের ভেতরে যদি কোনো একটা জিনিস প্রবেশ করে তা গায়েব হয়ে যায়। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, যে জিনিসটা ব্ল্যাক হোলের ভেতরে প্রবেশ করে সেই জিনিসটা কোথায় গিয়ে প্রবেশ করে। তার ধারণা ছিল এটা ব্ল্যাক হোলের মাধ্যমে একটা রাস্তা তৈরি হয় এবং সেই রাস্তা দিয়েই আমাদেরকে অন্য আরেক জায়গায় পৌঁছানো হয়। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম উইন্ডেন পাওয়ার প্ল্যান্টের মধ্যে সবেমাত্র চাকরিতে জয়েন করা ক্লডিয়া টাইডম্যান এটা উপলব্ধি করতে পারে যে পাওয়ার প্ল্যান্ট কোনো না কোনো একভাবে মিসম্যানেজড করা হচ্ছে। অন্যদিকে উইন্ডেনের মধ্যে হঠাৎ করে পশু পাখি মারা যাচ্ছে। অন্যদিকে মিকেল এটা বুঝতে পারে যে সে টাইম ট্রাভেল করে পাস্টে চলে এসেছে। হসপিটাল থেকে সে পালিয়ে উইন্ডেন কেভের ভিতরে চলে যায়, এই আশায় যেন সে বর্তমানে ফিরে যেতে পারে। অন্যদিকে মিকেলের বাবাও সেই উইন্ডেন কেভের মধ্যেই উপস্থিত ছিল। তারা বাবা ছেলে একে অপরের কথা তো শুনতে পারছিল, কিন্তু তাদের মাঝে 33 বছরের দূরত্ব ছিল। মিকেল কি পারবে বর্তমানে ফিরে যেতে? অন্যদিকে মিস্টারিয়াস একটা ক্যারেক্টারের সাথে পরিচয় করানো হয়েছিল। সে একজন সায়েন্টিস্ট এবং সে একটা মেশিন নিয়ে কাজ করছিল। এই ব্যক্তিটি কে, তার পরিচয় কি? সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে ডার্ক সিজন 1 এপিসোড 4 নিয়ে। তো আপনারা যদি এর আগের 3টা এপিসোড না দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশন চেক করবেন, সেখানে আমি পিন করে দেব। অ্যান্ড ইফ ইউ নিউ টু মাই চ্যানেল দেন লেট মি রিইন্ট্রোডিউস মাই সেলফ। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে হল। এর পরবর্তীতেই আমরা একটা বাংকার দেখতে পাই। এই বাংকারটি আর কারোই নয়, বাংকারটির মালিক ছিল হেলগে ডপলার। ভেতরে রয়েছে বিশাল বড় একটা রুম। রুমের ভেতরে চারিদিকটা কার্টুনের প্লাস্টার করা হয়েছে। দেখে এটা মনে হচ্ছিল বাচ্চাদের রুম। রুমটা দেখার পর আমাদের কাছে একটু পরিচিত মনে হয় এবং এই রুমটা সেই রুমই এরিককে শেষবারের মতো দেখা গিয়েছিল। তাছাড়া এখানে অনেক আসবাবপত্র রয়েছিল এবং তার সাথে সেই অদ্ভুত চেয়ারটাও ছিল। অন্যদিকে জোনাস তার বাবার রুম থেকে যে ম্যাপটা পেয়েছিল সেই ম্যাপটা নিয়েই সে এখনো বসে আছে। সেই ম্যাপটা ভালো মতো পর্যবেক্ষণ করছিল এবং সে সেই লাইনটার দিকে বারবার তাকিয়েছিল। অ্যাকচুয়ালি ম্যাপের মধ্যে ক্রসিংটা কোথায় রয়েছে সেটা তার বাবা আজও পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। অন্যদিকে ডপলার ফ্যামিলির মধ্যে ফ্রান্সিসকাকে আমরা কিছুটা রাগান্বিত অবস্থায় দেখতে পাই। তার লিপস্টিক হারানো গিয়েছে এবং যার কারণে সে সন্দেহ করছিল তার ছোট বোন এলিজাবেথের ওপর। তাছাড়া আমরা শার্লেট এবং পিটারকে দেখতে পাই। কয়েকদিন যাবৎ পিটার এবং শার্লেটের মধ্যে সম্পর্কটা ঠিক ভালো যাচ্ছে না এবং তারা আলাদা থাকা শুরু করেছে। এখানে আন্দাজ করা যাচ্ছে যে তাদের দুজনের মাঝে হয়তো ঝগড়াঝাটি হয়েছে। উইন্ডেন শহরে একের পর এক বাচ্চা মিসিং হওয়ার পর থেকেই শার্লেট তার বাচ্চাদের নিয়ে একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং সে তার ছোট মেয়ে এলিজাবেথকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়। স্কুলে যাওয়ার পথে শার্লেটের ছোট মেয়ে এলিজাবেথ তার মাকে বকাঝকা করছিল। অ্যাকচুয়ালি যাওয়ার পথে শার্লেট রাস্তায় থাকা একটা সিসিটিভি ফুটেজের ক্লিপ চুরি করে নেয়। শার্লেট যখন তার মেয়েকে স্কুলে পৌঁছে দেয় সেখানে এলিজাবেথ তার মাকে একটা ছেলেকে দেখায়। ছেলেটির নাম ছিল ইয়াসিন। সেখানে শার্লেটের মেয়ে তাকে বলছিল এটা নাকি তার বয়ফ্রেন্ড এবং তার কথা শুনে শার্লেটের একটু হাসি পায়। পরবর্তীতে তার কাছ থেকে সে বিদায় নিয়ে চলে আসে। এছাড়া উইন্ডেন শহরের মধ্যে একের পর এক পশু মারা যাচ্ছে। কোথাও ভেড়া ছাগল মারা যাচ্ছে এবং তার পাশাপাশি রাত হলেই অতিরিক্ত পাখি মারা যাচ্ছে, যা কিনা খুবই অদ্ভুত ছিল, যেটা কিনা এর আগেও ছোট থাকতে শার্লেট দেখেছিল। যখন সেই পাখিগুলোর অ্যাডপ্সি করা হয় সেখান থেকে সে জানতে পারে যে এই পাখিগুলোর নাকি কান সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে গেছে অতিরিক্ত ফ্রিকোয়েন্সি অথবা প্রেশার পড়ার কারণে। তাছাড়াও পাখিগুলোর গায়ের মধ্যে সাদা ছিটে ছিটে দাগ ছিল। এর আগেও ছোট থাকতে শার্লেট ঠিক এমনটাই দেখেছিল।
ডক্টর জানায় যে এই পাখিগুলোর ওপর রেডিয়েশন পড়ার কারণে এই অবস্থা হয়ে গেছে। 33 বছর আগেও এরকম অবস্থা ছিল, কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে তখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ব্লাস্ট হওয়ার কারণে সমস্ত জায়গায় রেডিয়েশন ছড়িয়ে পড়ে, যার কারণে তখনকার সময়ে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু এখন তো কোনো রেডিয়েশনের প্রভাব নেই, এবং ঠিক এই জায়গার মধ্যেই প্রশ্নটা হচ্ছে এমনটা কেন হচ্ছে। শার্লেটের মনে মনে এখান থেকেই সন্দেহটা শুরু হয়, কেননা 33 বছর আগেই এই পশু পাখির সমস্যাগুলো দেখা দিয়েছিল, এবং ঠিক তখনকার সময়েও এরকম বাচ্চা নিখোঁজ হয়েছিল, এবং আজও ঠিক সেম ঘটনাই ঘটে যাচ্ছে। মূলত সে এটা বিশ্বাস করছিল যে হতে পারে সেই 33 বছর আগেকার ঘটনার সাথে আজকের ঘটে যাওয়া ঘটনার কোনো না কোনো একটা কানেকশন রয়েছে। অন্যদিকে পুলিশ স্টেশনে কর্মরত অবস্থায় রয়েছেন টরবেন ওয়ার্লার। সেই শার্লেটকে এটা জানায় উইন্ডেন কেভের সামনে যে বাচ্চাটিকে পাওয়া গিয়েছিল তার কোনো প্রকার ইনফরমেশন এখনও পাওয়া যায়নি। এখনও জানা যায়নি যে বাচ্চাটার নাম কি এবং এই বাচ্চাটা কোথা থেকে এসেছে। শার্লেট সেখানে টরবেনকেই কিছু টাস্ক দেয়। কাজগুলো ছিল গত 10-15 বছর আগে পুলিশ স্টেশনের মধ্যে যত মিসিং কমপ্লেনগুলো ছিল সবগুলোর ফাইল একটু ভালোভাবে চেক করতে। যদি সেখান থেকে কোনো না কোনো একটা সূত্র পেয়ে যায়, সেখানে টরবেনের কাছ থেকে শার্লেট এটা আরও জানতে পারে যেখানে ডেড বডিটা পাওয়া যায় সেখানে কিছু টায়ারের ট্র্যাক্স পাওয়া গিয়েছে, যা শোনার পরে শার্লেট রীতিমতো অবাক হয়ে যায়। ঠিক তারপরেই শার্লেট সকালে চুরি করা সেই সিসিটিভি ফুটেজটা টিভিতে অন করে, অ্যান্ড আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা সেই সিসিটিভি ফুটেজের মধ্যে শার্লেটের স্বামী পিটার ডপলারের গাড়ি দেখতে পায়। আসলে যে রাতে মিকেল গায়েব হয়েছিল ঠিক সেই রাতেই শার্লেটের স্বামী পিটার ডপলার সেই উইন্ডেন কেভের এরিয়াতে গিয়েছিল। ইমিডিয়েটলি শার্লেট তার স্বামী পিটার ডপলারকে কল করে। সেখানে শার্লেট তার স্বামীকে এটা বলছিল, যেদিন রাতে মিকেল নিখোঁজ হয়েছিল সেদিন রাতে তুমি আমাকে কল করে কি যেন একটা বলতে চেয়েছিলে। সেদিন তুমি আমাকে কি বলতে চেয়েছিলে? অদ্ভুতভাবে সেখানে পিটার তাকে বলছিল যে তেমন কোনো কথাই ছিল না, এবং এই কথাটা বলে তার কল কাট করে দেয়। এবং তার ব্যবহারে এরকম পরিবর্তন দেখে শার্লেট অন্যদিকে তার স্বামীকেই সন্দেহ করা শুরু করেছে। অন্যদিকে জোনাস তার ব্যাগ গুছিয়ে এবং ম্যাপ নিয়ে রেডি হয়ে গেছে উইন্ডেন কেভের ভেতরে প্রবেশ করার জন্য, কিন্তু সে এটা জানে না যে তাকে অন্য একজন নোটিস করছে, এবং জোনাসকে দূর থেকে দাঁড়িয়ে সেই অজানা ব্যক্তিটিই দেখছিল, যে কিনা কিছুদিন যাবৎ উইন্ডেন শহরে হঠাৎ করে চলে এসেছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোনাসকে দেখছিল এবং জোনাস সেই গুহার মধ্যে প্রবেশ করে। অন্যদিকে ম্যাগনাসের ফ্রান্সিসকার ওপর সম্পূর্ণভাবেই সন্দেহ জেগে ওঠে, যার কারণে ম্যাগনাস ফ্রান্সিসকার পিছু করে। ফ্রান্সিসকা একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং সেখানে মাটির নিচ থেকে লুকানো একটা ছোট বক্স বের করে আনে। বক্স থেকে কি যেন একটা সে নিয়ে সেই বক্সটাকে আবার তার জায়গা মতো রেখে দেয়। অ্যাকচুয়ালি ফ্রান্সিসকা সেই বক্স থেকে কিছু টাকা নিয়ে এসেছিল, কিন্তু পরবর্তীতে ম্যাগনাস ফ্রান্সিসকাকে জেরা করে যে সে সেই টাকাগুলো কেন জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে। সেখানে ফ্রান্সিসকা কিছুটা ইমোশনাল হয়ে পড়ে এবং ফ্রান্সিসকার মুখ থেকে আমরা শুনতে পারি আসলে তাদের ফ্যামিলির মধ্যে কি সমস্যা হয়েছে। ফ্রান্সিসকা সেখানে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে এবং ম্যাগনাসকে সেটা বলছিল যে তার বাবা কিনা একজন হোমোসেক্সুয়াল, অ্যান্ড সামহাও কোনো না কোনো একভাবে তার মা শার্লেট এটা জেনে যায়। মূলত ফ্রান্সিসকে এখানে এটা বলছিল যে তার বাবা মায়ের মধ্যে শীঘ্রই ডিভোর্স হয়ে যাওয়া উচিত, কেননা তাদের দুজনের মাঝেই কোনো বন্ডিং নেই, এবং ঠিক এই ফ্যামিলিগত ঝামেলার কারণেই ফ্রান্সিসকা তার বাড়িতে আর থাকতে চাইছিল না। সে চাইছিল উইন্ডেন শহর থেকে অনেক দূরে চলে যাওয়ার জন্য, যার জন্য সে কিছু টাকা জমাচ্ছিল, এবং আজকে সে সেখানে গিয়েছিল সেখান থেকে অল্প কিছু টাকা এনে চলার জন্য। এবং সেখানে ম্যাগনাসও তার সমস্যাগুলোর কথা জানতে পেরে ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে জোনাস গুহার ভেতরে প্রবেশ করার পরেও হঠাৎ করে সে আবার ফিরে আসে। যখন সে তার সাইকেলের কাছাকাছি আসে সেখানে সে একটা লাল সুতো বাঁধা অবস্থায় দেখতে পায়, যা কিনা এর আগে এখানে ছিল না। যখন রাতে জোনাস তার রুমের মধ্যে ঘুমাচ্ছিল ঠিক সেখানে আমরা সেই হুডি ম্যানকে দেখতে পাই, এবং সেই হুডি পরা ব্যক্তিটি জোনাসের ম্যাপের মধ্যে কিছু একটা লিখে দিয়ে যায়। অন্যদিকে আবারও শার্লেটকে দেখানো হয়
কিন্তু এবার সে উইন্ডেনের একটা অন্য জায়গার মধ্যে রয়েছে, যেখানে কিনা একজন ট্রান্সজেন্ডার থাকে। শার্লেট সেখানে সেই ট্রান্সজেন্ডারকে কিছু প্রশ্ন করে এবং তার কথাগুলো শুনে তার কাছে এমন মনে হয়েছিল যে তার স্বামী হয়তো এই ট্রান্সজেন্ডারের কাছেই আসে। কিন্তু শার্লেট সেখানে জানতে পারল যে তার স্বামী গত 1 বছর ধরে এই ট্রান্সজেন্ডারের কাছে আসে না, মানে কোনো দেখা করে না। অন্যদিকে শার্লেট আবার তার শ্বশুর হেলগে ডপলারের সেই বাংকারের সামনে আসে। হয়তোবা এই বাংকারটা নিয়ে যে কোনো একটা মিস্টারি রয়েছে। শার্লেট যখন সেই এরিয়াটাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলো, তখন সে একটা বিষয় লক্ষ্য করতে পারলো যে সেখানকার মাটি ঠিক সেম একই মাটি যেই বাচ্চাটির ডেড বডির সাথে পাওয়া গিয়েছিল। এবং যেহেতু সেই জায়গাটার মধ্যে পিটার সবসময় আসতো, তার কারণে শার্লেট তাকে ইমিডিয়েটলি তার স্বামী পিটারকে কল করে। শার্লেট পিটারকে এটা বলছিল যে গত বছর তুমি আমার কাছে একটা ওয়াদা করেছিলে, তুমি সেই ওয়াদাটা পালন করছো তো? তার উত্তরে পিটার তাকে সম্মতি জানায়। তার মানে সে 1 বছর ধরে শার্লেটের সেই ওয়াদাটা পালন করছে। কিন্তু এখানে শার্লেটের কাছে পিটার কি ওয়াদা করেছিল তা আমাদেরকে জানানো হয়নি। অন্যদিকে উলরিক উইন্ডেনের পাওয়ার প্ল্যান্টের মধ্যে জোর জবরদস্তি করে প্রবেশ করার চেষ্টা করেছিল, যার কারণে কিনা সে ধরা পড়ে যায় এবং তাকে টর্চার করে তার অবস্থার পুরো 12টা বাজিয়ে দেয়। সেখানে শার্লেট চলে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য, যার কারণে উলরিক সেখানে অনেকটাই রাগান্বিত অবস্থায় ছিল। জেদের বসে উলরিক শার্লেটকে এটা বলছিল, তোমার যদি সন্তান নিখোঁজ হতো তাহলে তুমি বুঝতে আসলে কেমন লাগে। এবং শার্লেট যাচ্ছিল তার মেয়ে এলিজাবেথকে স্কুল থেকে নিয়ে আসতে। অন্যদিকে আমরা এলিজাবেথকে দেখতে পাই। সিরিজের শুরুতে আমরা ফ্রান্সিসকার লিপস্টিক চুরি হয়ে যাওয়ার ঘটনা শুনতে পেয়েছিলাম। আসলে ফ্রান্সিসকার লিপস্টিক আর কেউই নয়, দুষ্ট এলিজাবেথ চুরি করেছিল এবং তার মা তাকে পিক আপ করার জন্য আসতে দেরি হচ্ছিল বলে সে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে বৃদ্ধ হেলগে ওল্ড এজ হোমের মধ্যে রয়েছে, যেখানে কিনা সে শুনতে পায় উইন্ডেনের মধ্যে ডেড বডি পাওয়া গেছে। এই কথাটা শোনার পরেই হেলগের ভেতরে একটা আতঙ্ক লক্ষ্য করতে পারি আমরা, যেখানে কিনা সে সেখান থেকে উঠেই নগদ পালানোর চেষ্টা করছিল। সে বারবার বিড়বিড় করে কি যেন একটা কথা বলছিল এবং সে বলছিল যে তার নাকি তাকে থামাতেই হবে। অন্যদিকে পিটার তার বাচ্চাকে নেওয়ার জন্য স্কুলে চলে আসে, যেখানে কিনা সে জানতে পারে এলিজাবেথ এর আগে থেকেই স্কুল থেকে চলে গিয়েছে, যার কারণে পিটার তাকে বিভিন্ন জায়গায় খুঁজছিল, কিন্তু সে এলিজাবেথকে খুঁজে পাচ্ছিল না। রাত হয়ে গেছে, এলিজাবেথকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ অফিসার এলিজাবেথকে খুঁজতে খুঁজতে সে হেলগে ডপলারকে দেখতে পায়। সেখানে হেলগে বিড়বিড় করে বলছিল, তাকে আমার খুঁজতেই হবে, তাকে যেভাবেই হোক আমার থামাতে হবে। পরবর্তীতে এলিজাবেথকে পাওয়া যায়। সে নিজে নিজেই তার বাড়িতে ফিরে আসে। যখন শার্লেট তাকে প্রশ্ন করছিল যে সে এত দেরি পর্যন্ত কোথায় ছিল, এলিজাবেথ তাকে বলছিল যে রাস্তায় নাকি তার নোয়ার সাথে দেখা হয়েছে, কিন্তু আসলে নোয়াকে আমরা তা জানি না। এলিজাবেথ তার মাকে একটা গোল্ড ওয়াচ দেয় এবং তাকে সে এটা দিয়ে বলছিল, নোয়া এটা আমাকে দিয়েছে এবং বলেছে আপনাকে দিতে। এই গোল্ড ওয়াচটা নাকি আপনার। শার্লেট যখন সেই ওয়াচটা খোলে, সে দেখতে পায় ওয়াচের মধ্যে লেখা রয়েছে ফর শার্লেট। পরের দিন সকালে আমরা এলিজাবেথের কিউট বয়ফ্রেন্ড ইয়াসিনকে দেখতে পাই, যে কিনা স্কুলেই যাচ্ছিল, কিন্তু রাস্তায় তার একটা লোকের সাথে দেখা হয়। লোকটি ইয়াসিনকে বলছিল, তুমি ইয়াসিন তো, তাই না? নোয়া আমাকে পাঠিয়েছে। এবং এখানেই শেষ হয়ে যায় এপিসোড 4। মূলত এই সিনটা দেখার পর আমি কিছুটা আতঙ্কে পড়ে গিয়েছিলাম, কেননা ছোট্ট এই শিশুটা খুবই কিউট এবং দেখে এটাই মনে হচ্ছে যে পরবর্তীতে ইয়াসিন নিখোঁজ হতে চলেছে। তো কেমন লাগলো এপিসোড 4-এর স্টোরি তা কমেন্টে জানাবেন আমাকে অবশ্যই। এবং স্টোরি রিলেটেড যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর সাথে সাথে আমার পাশেই থাকবেন সব সময়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, একটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন। And that's all I want from you guys. Till then, bye bye.